প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সালামিস্ট নিবেদিত গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, দেশে প্রতিদিনই তাপমাত্রায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন রেকর্ড। সারা দেশে হিট স্ট্রোক সহ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী সহ বেশ কয়েকজন। প্রচণ্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটি ঘোষণা নিয়ে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে হাইকোর্টে। আগামী 2 মে পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। সিদ্ধান্তের বিরুদ্ধে শুরুতে আপিল করার কথা বললেও পরে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। রোজা ও ঈদের ছুটির পর গেল 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপদাহের কারণে ছুটি বাড়ানো হয়েছিল 1 সপ্তাহ। ছুটি শেষে যেসব জেলায় স্কুল খোলা হয়েছে সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিং, উভয় কারণে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী। অন্যদিকে দীর্ঘ ছুটির কারণে শিক্ষায় দীর্ঘমেয়াদী প্রভাবের কথাও বলছেন কেউ কেউ। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা এবং গরমের ভোগান্তি সামনে রেখে আজ আমাদের আলোচনা বিষয় তীব্র গরমে শিক্ষায় ক্ষতি করণীয় কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনিস্ট জাহানারা আক্তার সুমি এবং অনলাইনে যুক্ত আছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাধারণ অভিভাবক সদস্য মোহাম্মদ শাহাদত ঢালি। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার যাচ্ছে মূল আলোচনা বিষয় তীব্র গরমে শিক্ষায় ক্ষতি করণীয় কি। প্রথমেই আমি শুরু করতে চাই জনাব এনআই খান, আপনাদের শুরু করতে চাই। আপনাদের জানেন যে সম্প্রতি গরমের কারণে স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং আজকে যে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি যে হাইকোর্ট সুমোটো করেছে এবং সেটা 2 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সেখানে টানাপোড়েন চলেছে, যদিও বাস্তবতা হচ্ছে ভিন্ন। অসংখ্য ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে, সারা বাংলাদেশ ব্যাপী অসুস্থ হয়ে পড়েছে, কেউ মারাও গিয়েছেন। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় আসলে করণীয়টা কী ছিল? হ্যাঁ, আমি মনে হয় স্কুল থেকে শুরু করি। আমার ধারণা যে স্কুলকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিত। স্কুল কবে সাবালক হবে যদি স্কুলের অথরিটি তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত না নিতে পারে? কারণ এক এক এলাকায় এক এক রকম পরিবেশ। আমাদের বাংলাদেশে শহরে একরকম, গ্রামে একরকম, উত্তরাঞ্চলে একরকম, দক্ষিণে একরকম। প্রথমত স্কুলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত বা ফ্রিডম থাকা উচিত। সেকেন্ড হচ্ছে অধিদপ্তর যেটা আছে সেটা তাদেরকে পরামর্শ দিতে পারে। আর মন্ত্রণালয় আমি মনে করি এগুলো ডিল করা উচিত না। মন্ত্রণালয় হচ্ছে পলিসি, তাদের একটা এরকম পরিবেশ হলে এরকম পলিসি থাকবে যে এই করবে। হয়তো হঠাৎ করে এটা হয়েছে, সুতরাং সাথে সাথে বসে ইমার্জেন্সি বসে এটা যারা মন্ত্রী বলেছেন, জনাব এনআই খান মন্ত্রী বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটি সংবিধান অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। তাই যদি হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্বভাবে কীভাবে সিদ্ধান্ত নেবে? না, তার কারণ আপনারা বোঝেন যে আপনারা যদি দেখেন যে সচিবালয় নির্দেশনা, মানে এই যে কোন মন্ত্রণালয়ের কাজ কি যদি দেখেন, ডাইরেক্টরেটের কাজ কি, তাইলে পরিষ্কার হবে। মন্ত্রণালয় হচ্ছে পলিসি মেকিং। কিন্তু আমরা দেখি মিডিয়ার থেকে আরম্ভ করে সবাই কোনো কিছু হলে আগে মন্ত্রী বা ওই মন্ত্রণালয়ে চলে যায়, কিন্তু মন্ত্রণালয় কিন্তু পলিসি মেকিং। আর ডাইরেক্টরেট কেন আছে? মন্ত্রী তো কথা বলছেন না, সেখানে কি বলবেন? আমি আসছি সেখানে। আমি যেটা মনে করি সেটাই বলছি, আমারও তো ভুল হতে পারে। দ্বিতীয় হচ্ছে এরপরে যেহেতু আমাদের দেশে একটা কালচার, এটা যেমন আমি দেখেছি, আমি সবসময় চেয়েছি, আমি যখন সচিব ছিলাম, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসরে কেন আমরা বদলি করব? এটা ডাইরেক্টরেট থেকে বদলি করব। ডিপার্টমেন্টাল হেড সেটা হতে পারে, অথবা তারা বদলি করলে কোনো ত্রুটি হলে সেটা আমরা দেখব। কিন্তু আমরা দেখেছি যে এমনই কালচার, এটা মানানো যায় না কাউকে। দ্বিতীয় যে কথাটা হয়েছে যে আমিও মনে করি কোর্টেরও এসব নিয়ে মাথা ঘামানো উচিত না। আমি সরাসরি বলছি, আমি যেটা বুঝি সেটা। তার কারণে কিন্তু সুমোটো আমি যেটা অতি কেন্দ্রীভূত হওয়ার কারণটা কি? আপনি বললেন যে যেটা ডাইরেক্টরেট করার কথা, এর কারণটা এটা কালচার এবং মানসিকতা। আমাদের দেশে তার মানসিকতা, আমরা একসাথে মন্ত্রীর মানসিকতা না, এটা আমাদের সোসাইটির, সমাজের
কারণকে আমি দেখেছি যে আমাদের সাথে যারা কাজ করে অনেককে আমি বলতে শুনি, বলে আমার আন্ডারে কাজ করছে। আমি কখনো এটা বলি না, আমি বলে আমার টিমে কাজ করেছে। এটা কিন্তু মানুষকে ছোট করা হয় এক অর্থে। সুতরাং এটা অনেক দিন থেকে চলে আসছে সেই জন্যে। তবে এটা ঠিক, এটা কিন্তু মন্ত্রণালয় এবং তার অধীনে যারা তাদের এখতিয়ার। দেখেন মন্টেস্কুর থিওরি অনুযায়ী একটা বিচার বিভাগ, একটা হচ্ছে আইন তৈরি করা বিভাগ, একটা হচ্ছে এক্সিকিউটিভ। এই কাজগুলো কিন্তু এক্সিকিউটিভদের। এটা কোর্ট যদি সরাসরি হস্তক্ষেপ করে, যারা উকিল সাহেবরা যায়, ব্যারিস্টার সাহেবরা যদি যায়, যে একটা মামলা করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে, এগুলো আসলে ঠিক না। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত। বাংলাদেশে অনেক কিছু করা আছে। একটা বিষয় আছে, বলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড বলে। তো এইটা তাদেরও কিন্তু অনেক কাজ আছে, কিন্তু আমাদের এখানে কিছু বলে না। তার কারণ একটা কন্টেম্পট অফ কোর্ট হয়, অন্যদের কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হয় না। এগুলো কিন্তু চিন্তা করতে হবে আমাদের। আমি মনে করি না যে এটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যে কয়েকদিন ধরে গণমাধ্যমে যে বিষয়টি দেখতে পেয়েছি যে ছাত্র শিক্ষক তো মারা গেছেনই, তারপরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞান হারিয়েছে, আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। এই প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বা কারাই সিদ্ধান্ত নিতে পারত? এইটা কিন্তু আমি মনে করি অবশ্যই স্কুল এবং মেন যেটা সেটা ডাইরেক্টরেটের কাজ। এটা আপনি অন্য দেশে যদি দেখেন, স্কুলে বেতনের বাজেট টাকা একটা দেওয়া হয়, তারা এটা করে। তাদেরকেও তো নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, সেটা করতে হবে আস্তে আস্তে। আমরা বলছি আমরা উন্নত দেশ হব, তাহলে সেই দিকে তো ধাবিত হবে। সবাইকে ফার্মের মুরগি বানিয়ে ফেলতে হবে না। দ্বিতীয় আর একটা কথা, যে বিষয়গুলো বলা দরকার ছিল সেগুলো আসেনি। কোন বিষয়? যেমন আপনি বলছেন যে অজ্ঞান হয়ে গেছে, কেন হয়েছে? স্কুল ভবনের নকশার বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। নকশার জন্য কিন্তু এখন ক্রস ভেন্টিলেশন নাই, এখন জানালা দেখবেন অনেক জায়গায় টিনের, সুতরাং বাতাস ঢোকে না, এটা তো হবেই। তারপরে ইঞ্জিনিয়ারিং বিভাগই আছে, তাহলে সেটা আমি বলছি দায়িত্ব নেবে কে? না, এইগুলো কিন্তু মন্ত্রণালয় করা উচিত। এইগুলো কিন্তু এই সব বিষয়গুলো মন্ত্রণালয় থেকে ডিরেকশন দেবে। বা তার আগে যেটা আপনারা বলছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের দেখা উচিত ইডি, যেমন ক্রস ভেন্টিলেশনের বিষয়, নির্মাণ সামগ্রী কোন ধরনের হলে হিট রিটেইন করবে না। আপনি তো সচিব ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে, তাহলে এইগুলোকে নিয়ে আপনি ওই সময় কি আপনি বসেননি বা আপনি একটা নির্দেশনা দেননি? না, আমি বলি একটা কথা বলি, আমি দেখেন একজনের পক্ষে তো সবকিছু করা সম্ভব না, কিন্তু আমি একটা বড় কাজ করেছি। আপনারা যদি দেখেন, আমি মাত্র 1.5 বছর ছিলাম স্কুলে, যে দোতলা দেখেন, এটা কিন্তু আমার করা, ইঞ্জিনিয়ারদের নিয়ে বসে। কেন করেছি? তার কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি যখন পড়েছি, এই ফ্ল্যাট ছাদ থাকে, ছাদে পানি জমে, দেয়াল দিয়ে ঢোকে, স্মাজি হয়, অস্বস্থ করায়। এই জন্য আমি বুঝেছি, এটা করেছি। আমি দেখেন ইন্টারমিডিয়েটে ভর্তি করেছি যাতে সময় নষ্ট না হয়, অনলাইনে ভর্তির কথা করেছি। আমি একটা ইন্সপেকশন, কিন্তু 30 ইয়ার্স লাগে আমাদের যে ইন্সপেকশন সিস্টেম, পিয়ার ইন্সপেকশনের জন্য অনেক সফটওয়্যার বানানো এগিয়ে গেছিলাম, কিন্তু তারা আর চালু করেনি, সেটা করেছি। তারপরে আপনি স্টুডেন্ট ক্যাবিনেট আর স্টুডেন্ট কাউন্সিল, এটা আমার করা, ইটস মাই আইডিয়া, এটা কিন্তু করেছি। তারপরে এনটিআরসিতে রিফর্ম করেছে। আজকে যেটা আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের যে একটা কাউন্সিল হয়েছে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এটা কিন্তু আমার ইনিশিয়েট করা। তবে এটা আমাদের মাথায় ঢুকেনি তখন যে এরকম তাপ হতে পারে, সত্যি বলতে কি আমি করিনি। কিন্তু আমি আরেকটা সার্কুলার দিয়েছি কিন্তু সাঁতারের ব্যাপারে, 12-13 হাজার ছেলে মেয়ে মারা যায় ডুবে। আমার দেওয়া সাঁতার দেওয়ার বিষয়ে দেখবেন স্কুল থেকে এটা গাইড করে করানোর ব্যাপারে। যেখানে পুকুর নাই, নদী নাই, সেখানে কিভাবে সেটা আপনি সার্কুলারটা দেখবেন, বলা আছে যে কিছু জায়গায় কিন্তু পুকুর আছে, তারা সেই পুকুরে সাঁতার দেবে এবং তাদের কিন্তু ওই জ্যাকেট থাকতে হবে, এবং শিক্ষক আছে তো আমাদের শারীরিক শিক্ষা। দ্বিতীয়, যাদের নাই, ওই সার্কুলার বলা আছে যে পাশের কোথাও যদি থাকে তারা সেটা অবশ্যই সেই সুযোগটা দেবে, বা নদী থাকলে ওই প্রোটেকশন নিয়ে সেটা করতে হবে। সার্কুলারটা আপনারা একটু পড়ে দেখবেন। ধন্যবাদ। আমি আসবো আবার, যেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইমারি স্কুল বা স্কুলের জায়গা অত্যন্ত কম, সেখানে পুকুর আপনি নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটির বাস্তবতা কতটুকু আমরা বলবো। এই পর্যায়ে আমি যাচ্ছি একটু অভিভাবকের কাছে যাচ্ছি। মোহাম্মদ শাহাদত ঢালি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে স্কুল নিয়ে যেটা বন্ধ একবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে, অভিভাবকের উদ্বেগ প্রকাশ করছে, আসলে আপনি অভিভাবক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া আছে বা আপনার মতামত কি আছে প্রসঙ্গে? আমার 2 জন সন্তান আইডিয়াল স্কুল এন্ড কলেজে পড়ালেখা করেন, তো সেই জায়গা থেকে আমি অভিভাবকের জায়গা থেকে বলতে চাই যে আমাদের বছরে মোট কার্য দিবস থাকে 365 দিন। সেই 365 দিনকে আমরা যদি
শুক্রবার শনিবার ছুটি ধরি, সেভাবে আমাদের আরো অন্যান্য যেই স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার সিট পড়ে সেই হিসাব করতে গেলে আমাদের টোটাল 192 দিন ছুটি চলে যায়। তাহলে আমাদের শিক্ষার্থীরা 173 দিন ওয়ানলি সে ক্লাস পাচ্ছে। তার মধ্যেও প্রাকৃতিক দুর্যোগ থাকে, বিভিন্ন কারণে স্কুল বন্ধ থাকে। তাহলে বছরে একটা শিক্ষার্থী স্কুলে যেতে পারছে সর্বোচ্চ ধরেন 150 দিন। তার মধ্যে আপনারা জানেন যে নতুন কারিকুলাম এসেছে আমাদের, সেই কারিকুলাম আমরা অভিভাবক হিসাবে যারা আছি অনেকেই অভিভাবকরাও নিজেরাও এখনো বুঝি না। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা আসলে সেভাবে সাপোর্ট পাচ্ছে না। তার মধ্যে স্কুল বন্ধ খোলা, তার মধ্যে যে একটা ঘটনা ঘটতেছে, আসলে আমরা যেটা চিন্তা করি আমাদের জায়গা থেকে অভিভাবক হিসাবে, আমরা হয়তো আমাদের সন্তানদের নিয়ে চিন্তা করতেছি, যখন গভর্নমেন্ট চিন্তা করে তখন কিন্তু পারিপার্শ্বিক সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে যে আসলে এই বাংলাদেশে সকল শিক্ষার্থীদের কি অবস্থা হবে। আপনি বলুন যে আপনি একদম স্পেসিফিক বলুন যে এই যে স্কুল বন্ধের যে ঘোষণা হাইকোর্ট দিয়েছে কিংবা শিক্ষা মন্ত্রণালয় দিচ্ছে বা নানা রকম প্রতিক্রিয়া আছে, আপনার সরাসরি কি যুক্তি আছে বা আপনার মতামতটা কি আছে? অভিভাবকরা কোন পক্ষে আছে প্রসঙ্গে? আমি এই জায়গাটা একটু বলতে চাচ্ছি, যেমন ধরেন আমাদের যদি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের কথা বলি, প্রতিটা ক্লাসরুমে 60 জন বাচ্চা। তো এইভাবে প্রত্যেকটা স্কুলে 60 জন 70 জন বাচ্চা থাকে। একটা বাচ্চা নিজস্ব একটা শরীরের তাপমাত্রা আছে। একটা ক্লাসরুমে যখন 60 জন বাচ্চা 70 জন বাচ্চা বসে, তখন ওই রুমে যদি 10টা 12টা ফ্যানও চালানো হয়, তখন ওই রুমটা এমনিতেই গরম হয়ে যায়। তো এখন বর্তমানে যে তাপমাত্রা, আপনি বলেন যে অভিভাবকরা কোন পক্ষে আছে? আপনি তো একজন অভিভাবক। অভিভাবকরা আসলে বন্ধ চাচ্ছে, এখন বন্ধ চাচ্ছে। তো আমরা এখন যেহেতু আমরা বন্ধ চাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো শিক্ষার্থীর কথাও চিন্তা করতে হবে, শিক্ষার্থীরা কিভাবে সেটা। আপনি তো বললেন যে 150 দিন মাত্র শিক্ষার্থীরা সময় পেয়ে থাকে, আবার আপনি বন্ধ চাচ্ছেন, আসলে কি বিষয়টা কি যদি সংক্ষেপে বলেন? আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এইখানে আমি যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছি, আমরা যদি ডিসেম্বর মাসটাকে নিয়ে নেই সাথে করে, ডিসেম্বর মাসটা বন্ধ না রাখি, এই সময়টা যে মাইনাস হবে এই সময়টা আমরা হয়তো ফিল আপ করতে পারবো। এটা আমার একটা পরামর্শ থাকবে যে আমরা জি। ধন্যবাদ। আবারও আমি আসবো মোহাম্মদ শাহাদাত আপনার কাছে। হারুন রশিদ, আপনি বলুন। জি, মানে ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। মানে কয়েকদিন ধরে আমাকে খুব পীড়ন দিচ্ছে মানে এটা সারা দেশে হয় না, ঢাকা শহরে কিছু স্কুল আছে, এটি আপনার গভর্নমেন্ট স্কুল না, বা গভর্নমেন্ট স্কুলে এটা হচ্ছে, সেটি হচ্ছে শিক্ষকদের বা শিক্ষকরা যেখানে বসেন এখানে খুব ভালো ধরনের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র আছে। তো আমরা শিক্ষকদের ব্যাপারে আমি জেনারেলি বলছি, কাউকে বলছি না। তো অভিভাবক তুল্য তো আপনি খেয়াল করবেন যে আপনার বাসায় আপনার সন্তানকে আগে আপনি এসি সুবিধা দেন, তারপরে আপনি সুবিধা নেন। তো ওই স্কুলে যখন ক্লাস হয় তখন শিক্ষকরা এসির মধ্যে থাকেন, আর এই বাচ্চা এরা কিন্তু এসি ছাড়া ক্লাসরুমে ক্লাস করে। আমি জানি না যে এই জায়গাটায় আসলে বিবেকের কাছে প্রশ্ন করা যায় কিনা, যে একই স্কুলে আছেন শিক্ষকরা, তারা এসিতে আছেন, সেই স্কুলে যখন ক্লাস হচ্ছে, আমি এরকম একাধিক স্কুল চিনি, ছাত্ররা সরকারি স্কুলগুলো, সরকারি এবং সরকারি স্কুলে না, বেসরকারি এবং ছাত্ররা কোনো উচ্চ বেতন দিয়ে পড়েন, তাদের জন্য ফ্যান। এবং এটা কিভাবে সম্ভব, এটা ওই শিক্ষকরাই বা এটা কিভাবে করেন, আমি এই জায়গাটা একটু অ্যাড্রেস করলাম। ধন্যবাদ। এখন যে বিষয়টা মনে হচ্ছে যে এখন মানে দুই পক্ষ তো, মানে স্কুল চলবে কি চলবে না, তো একটা। হারুন রশিদ, একটু আপনাকে থামতে হবে, একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। দর্শক আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক, পারিলা উচ্চ বিদ্যালয়, পবা, রাজশাহী বোর্ড থেকে। আমার স্কুল 10 কিলো পূর্ব দিকে। আমার প্রশ্ন হলো, এখানে এত আলোচনা এত সমালোচনা এগুলাতে না গিয়ে আমরা যদি এরকম করি যে স্কুলটা যদি আমরা সকালে শিফটে করাই, সকাল 7টা থেকে 11টার মধ্যে, সকাল 7টা থেকে 11টার মধ্যে তো রোদের প্রখরতা এতটা থাকে না। এটা হলো আমার প্রশ্ন। নজরুল ইসলাম স্যার, আমার। আচ্ছা, আপনি বলুন যে জনাব হারুন রশিদ প্রশ্ন করেছে যে যারা শিক্ষক আছে তারা শীতাতপ নিয়ন্ত্রণের ভিতরে থাকে, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে উনি শিক্ষক হিসেবে বলতে পারেন, প্রতিনিধি হিসেবে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন হারুন রশিদ যেটা বলেছেন? হ্যালো। জি জি, আছি আমি স্যার, লাইনে আপনি শুনতে পেয়েছেন আপনি? জি। জনাব হারুন রশিদ এটি প্রশ্ন করেছে যে অনেক স্কুলে আছে যারা শিক্ষকরা শীততাপ নিয়ন্ত্রণের ভিতরে থাকে, এসির ভিতরে থাকে, অন্যদিকে ছাত্ররা
নানা রকম একটা গরম পরিবেশে থাকে যেখানে ভেন্টিলেশন নাই, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? সেখানে এই যুক্তিতে কি আছে যে স্কুল খোলা রাখার, যেটা হারুন রশিদ বলেছেন? ওই জায়গাতেই তো আমাদের প্রশ্ন, যে বিভিন্ন মত। আমাদের স্কুলে অনেক জায়গাতে আছে বিদ্যুৎ নাই, ফ্যান নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি সকালে স্কুলগুলো চালাই তাহলে তো এতটা আমরা প্রশ্নের সম্মুখীন হব না। জি জি, ধন্যবাদ হারুন রশিদ। সেক্ষেত্রে আচ্ছা, যে এটা একটা নতুন পরিস্থিতি। এখন ধরেন, এখন আমরা এখন খোলা রাখা না বন্ধ রাখা এই নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু আসলে এটা তো সমাধান না। সমাধানটা হচ্ছে যে বাচ্চারা স্কুলে যাবে, আমরা সামনের বছরে একই অবস্থা তৈরি হবে। আমরা স্কুলগুলোকে কোন পর্যায়ে রেখেছি? আমাদের স্কুলগুলা, উনি যেখান থেকে কথা বলছেন সেই স্কুলে আমার ধারণা ফ্যানও নাই ক্লাসরুমে। আমার ধারণা হয়তো বা টিচারদের রুমে ফ্যান থাকতে পারে বড় জোর। আবার কোন স্কুল আছে টিনের, এখনও স্টিল নাও বিল্ডিং আছে, স্টিল নাও। আবার ওই যে স্কুলগুলা একটু আগে আমরা বুঝলাম যে সেটা এই হারুন রশিদ ফ্যান থেকেই বা লাভ করে, যেখানে তীব্র লোডশেডিং চলছে, আমি সেটাই বলছি। না, গরমের ভিতরে লোডশেডিং তো ফ্যানটা ঘুরবে কিভাবে সেটা একটা প্রশ্ন। মানে এই নানামুখী আপনি স্কুল বন্ধ করে তো সমস্যার সমাধান করা যাবে না। আপনি শিক্ষার সেই অবকাঠামো তৈরি করেছেন কিনা? করেননি। আপনি শিক্ষার সেই অবকাঠামো তৈরি করেননি। আপনি আরেকটা কথা বলি যে আমরা করোনার সময় দেখলাম অনলাইন ক্লাস সিস্টেম চালু। না, সে অবকাঠামো কেন, সে প্রশ্ন এখন আসলো, কেন সৃষ্টি করা হলো না আগে? অর্থাৎ সেই পরিকল্পনা কেন করা হলো না? সেটা তো আপনার তো যৌক্তিক প্রশ্ন যে আমাদের কোনো সুদূর প্রসারী শিক্ষা ব্যবস্থা। আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে তো আমাকে খুব ক্রুড ভাবে উত্তর দিতে হয়। তাহলে আমি অন্য প্রসঙ্গে যাই। তাহলে সেলিম ওমরাও খান একই বিসিএস দিয়ে একজন শিক্ষক, উনি লেকচারার হিসেবে জয়েন করেন, আর একজন সহকারী সচিব হিসেবে জয়েন করে, তো উনি 4th গ্রেড হইতে পারে আর সচিব হবে গ্রেড 1। এটা কেন হয়? এটাই তো বৈষম্য। আপনি শিক্ষাকে কতভাবে অবহেলা করে। একটা উদাহরণ দিলাম, সহকারী সচিব আর একজন লেকচারার একই বিসিএস দিয়ে একই সঙ্গে জয়েন করলো, এই লেকচারার সর্বোচ্চ 4th গ্রেডে যেতে পারবে, অন্য ক্যাডার হয়তো বা প্রশাসন 3rd গ্রেডে যাবে, আর এখান থেকে যখন সচিব হবে তিনি হবেন নাম্বার গ্রেড 1। এই যে বৈষম্য, আপনি এখানে বৈষম্য তো পদে পদে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা ক্ষেত্রকে অবহেলার একটি ক্ষেত্রে পরিণত করা হয়েছে। এখানে আপনি যদি আলোচনা করেন, এই আপনি লজ্জা করে না আমাদের লজ্জা করে না? আপনি ঢাকায় বড় বড় ভবন বানান, আপনি প্রশাসন একাডেমি করার জন্য এখন 2000 কোটি টাকার বেশি খরচ করছেন, যেটা নতুন করা হবে, অথচ স্কুলগুলোর মান উন্নয়ন করছেন না। এই বিনিয়োগটা আপনি গবেষণায় করছেন না। স্টুডেন্টরা আপনার পড়বে, তারা পড়তে পারবে না, তারা বিদ্যুৎ পাবে না, তারা ভালো জায়গায় পাবে না। আপনি প্রাসাদ তুল্য ভবন তৈরি করছেন কেন? অর্থাৎ এদেশে শিক্ষাকে মুখে গুরুত্ব দেওয়া হয়, কাজে কোনো গুরুত্ব দেওয়া হয় না বলেই। আপনি কি বলতে চাইছেন যে যারা এই পলিসি মেকিং এ আছে তাদের ছেলেমেয়েরা বাইরে পড়ে বলেই তারা গুরুত্ব দিচ্ছে না? সেটা একটা বিষয় আছে। পলিসি মেকিং লেভেলে যারা থাকে, এটা তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেনই মোমেন সাহেব, যে যখন আমাদের বেগমপাড়ার খবর উঠেছে, আপনার কানাডার বেগমপাড়া, সেখানে যাদের নাম আসছে তার ভিতরে 80% হচ্ছে সরকারি কর্মকর্তা। অর্থাৎ এখান থেকে অর্থ পাচার করেছেন কারা? সরকারি কর্মকর্তারা। খেয়াল করবেন তো, সরকারি কর্মকর্তা এত অর্থ পায়, তার সন্তানরা সেখানে পড়াশোনা করে, তার স্ত্রীরা তারা পড়াশোনা করে। এই পলিসি মেকারদের ম্যাক্সিমামের, ব্যতিক্রম আছে কিন্তু, ম্যাক্সিমামের সন্তানরা তো এখানে পড়াশোনা করেন না, এখানে থাকেন না, তারা এখান থেকে ইনকাম করেন। আমি আপনাকে বলি কি, আপনি আরো শক্তভাবে বলি, আমরা ব্রিটিশ আমলে কি দেখেছি? তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত, আর আমরা এখন নিজেরাই এটাকে গুছিয়ে ওদেরকে দিয়ে দিই, আমরা নিয়ে যাই। অর্থাৎ স্বজাতির সম্পদ নিজেরাই লুণ্ঠন করছে। এবং এখানে আপনি এই সম্পদ যে লুণ্ঠন হয় এবং পাচার হয়, পাচার থামাবার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি, দুদক, এনবিআর। তো তারা পাচার থামাতে পারে? আপনার কি মনে হয় সব টাকা হুন্ডি করে যায়? আর হুন্ডি কারা করে আমি জানি না, সরকার জানে না। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যায়, সেটা কিভাবে আমি আপনাকে বলি, এটা হচ্ছে বাণিজ্যের মাধ্যমে, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস মধ্যে টাকাটা যায়। আমি একটা প্রশ্ন নিয়ে একজন দর্শক টেলিফোন অনেকক্ষণ আছে। দর্শক পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি, আবারও আসবে হারুন রশিদ আপনার কাছে। হ্যালো, আমি মোহাম্মদ লোকমান হাকিম, দিনাজপুর থেকে। আমি একজন শিক্ষক বলছি। জি লোকমান হাকিম, বলুন শিক্ষক সাহেব। জি, আমাদের এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক শিক্ষা সচিব স্যার এনআই খান স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন যে আমাদের স্কুল বন্ধের যে বিষয়টি এসেছে, স্কুল বন্ধ দিয়ে কি আমাদের শিক্ষার যে ক্ষতিটি হচ্ছে এটা পূরণ করা কিভাবে সম্ভব?
এবং পাশাপাশি আমার একটা মতামত ছিল যে আপনার সকলের উদ্দেশ্যে আর টিভির উদ্দেশ্যে আমাদের যে স্কুল বন্ধ দিয়ে এটা কোনো সমাধান না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি প্রতিষ্ঠান চালাচ্ছি যেহেতু, আমাদের যে স্কুলগুলো এক শিফটেড, এই স্কুলগুলোকে যদি মর্নিং করা যায়, যাদের অ্যাকোমোডেশন আছে, আমার মনে হয় যে তাপদাহ বাড়ছে 10টার পর থেকে, 8টা থেকে 10টা পর্যন্ত অন্তত 2 ঘন্টা। জনাব আব্দুল হাকিম, জনাব শিক্ষক মহোদয়, আপনি বলুন আপনার স্কুলে কি কোনো এসির ব্যবস্থা আছে? হ্যালো, জি ধন্যবাদ। আমার স্কুলে কোনো এসির ব্যবস্থা নাই। আমার প্রতিষ্ঠানটি শহরতলি এলাকায় অবস্থিত, এখানে কোনো এসির ব্যবস্থা নেই। ফ্যান আছে কিনা? ফ্যান আছে। ক্লাসরুমে আছে নাকি আপনাদের শিক্ষকদের জন্য শুধু আছে? না, সকল ক্লাসরুমে আমার ফ্যান আছে, তবে আমরা মাঝে মাঝে বিদ্যুৎ কি থাকে? লোডশেডিং হয়? লোডশেডিং দেখা গেল যে আমাদের কর্মঘণ্টা 4 ভাগের 1 ভাগ আমরা লোডশেডিং পাই। আচ্ছা, মানে 1/4 টাইম। আমার একটু যোগ করতে চাই যে আমরা করোনার সময় আমাদের একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমরা দেখেছি যে আমরা অনলাইন ক্লাস, তো সেই সিস্টেমটা তো পরে আমরা ডেভেলপ করলাম না। অনলাইন ক্লাস নিতে গিয়ে যেটা দেখা গেল সেটি হলো যে ইনফ্রাস্ট্রাকচার নাই। তো করোনা তো চলে গেছে, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি। আসবো, একটা বিরতিতে যেতে হবে, তার আগে আমি জাহারা আক্তার সময় আপনি বলুন যে আমাদের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে পরিবেশে, সেখানে স্কুলও চালানো যাবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখা যাবে, এটা কিভাবে সম্ভব হবে? এটা খুব জরুরি এখন। মানে স্কুল চলবে কি মানে বন্ধ থাকবে, এটা তো আসলে একটা কঠিন, বাট আমার মনে হয় যে সুস্থ থাকবে। হ্যাঁ, এই তাপমাত্রায় কিন্তু ঘরেই আমরা বাচ্চাদেরকে কিন্তু মানে ওদের শরীর স্বাস্থ্য ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়, কারণ এটা তো আসলে আমাদের এত তাপমাত্রা কিন্তু অভিজ্ঞতা ছিল না। তারপরেও আমি বলবো যে মাদের প্রতি বা প্যারেন্ট মানে বাবা মা যারা আছেন সংসারে, যারা বাচ্চাদেরকে ডিল করেন, বাচ্চাদেরকে এই সময় পানি জাতীয় খাবারগুলো যাতে একটু বেশি দেওয়ার চেষ্টা করেন। তারা শুধুমাত্র পানি খাওয়ালে হবে না, পানি জাতীয় যেমন ফল সবজি বা রান্নার ধরনটাও যাতে তারা একটু চেঞ্জ করে ফেলেন, কারণ দেখা যায় অনেক বেশি মশলাযুক্ত খাবার আমাদের রান্নার, হ্যাঁ সেগুলো অ্যাভয়েড করতে হবে, যাতে সহজপাচ্য হয়, যাতে বাচ্চারা খুব সহজে সেটা হজম করতে পারে। কারণ দেখা যায় যে গরমে কিন্তু বদহজম থেকে শুরু করে আবার ডিহাইড্রেশন হচ্ছে, ইউটিআই হচ্ছে, মানে ইউরিন ইনফেকশনের আক্রান্ত হচ্ছে ওরা, এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। পানি। আচ্ছা জাহারা আক্তার সুমি, আপনি বলুন যে একদিকে স্কুলের লোডশেডিং আছে, অর্থাৎ অনেকগুলো বাচ্চাগুলো আছে, এবং সেই ক্ষেত্রে এখানে গরমের ভিতরে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে স্কুল করতে পারে এই অবস্থায়, আপনি কি বলবেন? দুজন বললেন শিক্ষক যে একটু সকালের দিকে যদি হয়, তাপমাত্রা কম থেকে সেই সময়টা হলে আমার মনে হয় যে ক্লাসটা চালানো সম্ভব এবং বাচ্চারা পারবে, সেক্ষেত্রে আমি মনে করি। এই যে অসংখ্য ছাত্রছাত্রী যে বিভিন্ন জায়গায় ফেন্ট হয়ে পড়ছে, অর্থাৎ জ্ঞান হারাচ্ছে, এর কারণটা কি? এটা তো অবশ্যই তাদের হচ্ছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। এখানে স্কুল কর্তৃপক্ষ করণীয়টা কি আছে? স্কুলের যেটা যে বাবা মারা বাচ্চাদেরকে পরিমিত পরিমাণে পানি ব্যবস্থা করবে, বা বাসা থেকে খাবারের আর অন্যান্য টাইমগুলোতে সারা দিনের তাদের যে ডায়েটটা, সেখানে প্রচুর পানি জাতীয় খাবার রাখবে রান্না। আর টিচারদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাচ্চারা প্রপার টাইমে পানি খাচ্ছে কিনা। একটা ভূমিকা আছে। পাশের দেশ আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওরা নাকি একটা বেল সিস্টেম করে দিয়েছে যে একটা ঘন্টা বাজবে পানি খেতে হবে। তো এরকম কিছু যদি মানে এখানে স্কুলের একটা ভূমিকা আছে, পিতামাতার, টিচার এবং সঙ্গে। ধন্যবাদ। একটি বিরতিতে যেতেই হচ্ছে আমাদের দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় তীব্র গরমে শিক্ষায় ক্ষতি করণীয় কি। ফিরছি আলোচনায়, এরপর যে আমি আবারও যাচ্ছি জাহারা আক্তার সুমি, আপনার কাছে যাচ্ছি। যে আমরা লক্ষ্য করেছি যা গণমাধ্যমে এসছে, আমি একই সঙ্গে আজকে যেটা আমরা দেখতে পেলাম পত্রিকায়, যে বিভিন্ন স্কুলে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী এমনকি শিক্ষকও তারা অর্থাৎ চেতনা হারিয়েছে কিংবা অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি। আজকেও একজন, অনেকগুলো ঘটনা ঘটেছে। তো এটি কিভাবে, অর্থাৎ একদিকে স্কুলও খোলা থাকবে, ছাত্রদের পরিবেশটাও ঠিক রাখা যায়, তো এটি কিভাবে দুটিকে একইভাবে সমন্বয় রাখা যায় এই বৈরী পরিবেশেও? আসলে আমি যেটা মনে করি যে আমরা যদি আমাদের খাবারের দিকে একটু তাকাই, ডায়েটে সারাদিন আমি কি খাচ্ছি, যেমন আপনি যাদের কথা বললেন যে অসুস্থ হয়ে পড়ছে,
এটা আমি মনে করি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় এবং আমি যদি খাবারের মাধ্যমে আমি প্রপার ডায়েট মেনটেন করতে না পারি, ব্যালেন্স ডায়েট যেটা, তাহলে কিন্তু আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে গ্রামগঞ্জে যারা পড়ে তার অপেক্ষাকৃত একটি নিম্নবিত্ত পরিবারের সন্তানরাই দরিদ্র পরিবারের সন্তানরা পড়ে, সুতরাং তারা ডায়েটটা কিভাবে মেনটেন করবে? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ডায়েট কিন্তু আমরা সেখানে যায় না। না, আমি বলি যে কোনো শ্রেণীর মানুষই কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করতে পারবে। খাবারের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যেমন আপনি হচ্ছে চিড়া খেয়েও কিন্তু আমি কার্বোহাইড্রেটের, শর্করার একটা পোর্শন কিন্তু আমি মেনটেন করতে পারি। এখানে স্কুল কর্তৃপক্ষের কিছু বলা দরকার ছিল কেন? যেমন একজন যারা দিন মজুরের একটা ছেলে কিংবা মেয়ে তারা প্রাইমারি স্কুলে পড়ছে, সেক্ষেত্রে তার তো এই সম্পর্কে নলেজ থাকার কথা নয়। সেক্ষেত্রে স্কুলে কি করণীয় আছে? সরকারে কি করতে পারে? মন্ত্রণালয় এখানে কি দিকনির্দেশনা দিতে পারে? আমি একটু এই সুযোগে ব্যক্তিগত একটা কথা বলি। আমার নিজের খুব ইচ্ছে যে এই ধরনের স্কুলগুলোতে বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন ক্লাস নেওয়া যায়, আমরা যদি বলতে পারি যে কত অল্প দামি খাবারেও অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, তাহলে কিন্তু নিম্নবিত্ত যারা তাদের জন্য কিন্তু এটা সব মানে মেনে চলাটা খুব সহজ হবে। কিন্তু এই সুযোগগুলো তো আসলে আমাদের স্কুলে বা কোনো জায়গায় নেই, তাহলে ওরা জানবে কি করে? কারণ এই নিউট্রিশন বা পুষ্টি নিয়ে যে পড়াশোনাটা সেটা কিন্তু আরো পরে শুরু হয়, ক্লাস 5-এর পরে। তাহলে এই যে নিচের, তাহলে আমি যেটা মনে করি যে আমাদেরকে কাজে লাগানো হোক, আমাদের মতো যারা পুষ্টিবিদ, যারা এই বিষয়গুলো জানেন, আমি মনে করি যে খাবারের বিষয়গুলো নিয়ে যে কোনো রুট লেভেলেও যাওয়া যায়, আসলে কথা বলা যায়। আমরা আমাদের ফুড ভ্যালুগুলো, খাবারে কোন খাবার বলতে চেয়েছেন যে এই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক রাখবার জন্য একটা ব্যালেন্স ডায়েটের প্রয়োজন, যে জন্য সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়কে আপনাদের মতো যারা নিউট্রিশনিস্ট আছে থেকে নিয়োগ করতে হবে, এটি বলতে চেয়েছেন। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি জনাব এনআই খান, আপনার কাছে আমি আবারও যাচ্ছি। এই যে কয়েকটি প্রসঙ্গ এখানে উত্থাপিত হয়েছে যে স্কুলের অর্থাৎ ডিজাইন নিয়ে প্রশ্ন উঠেছে, যে স্কুল যেগুলো হয়েছে ক্রস ভেন্টিলেশন সিস্টেমটা নাই, অর্থাৎ এমনও আছে যে বাজারের ভিতরে স্কুল আছে সেখানে কোনো রকম বাতাস পাচ্ছে না, ধুলাবালির ভিতরে স্কুলগুলো আছে, সেক্ষেত্রে কিভাবে এই ছাত্রদের? আমি কয়েকটা সাব হেডিংয়ে বলতে চাচ্ছি। প্রথমত আমি একটু আগে একটা প্রশ্ন আপনাকে করেছি, সেটা আমি আসছি, ওই রেলিভেন্ট যখন হয় সেখানে আমি শেখানোর সময় বলবো। প্রথমে স্কুল ভবনের ব্যাপারে এটা কিন্তু নকশা ডিফারেন্ট করা দরকার, গরমের জন্য উপযুক্ত, এবং এর সাথে জানালা দরজা আরও বড়। আজকাল কিন্তু জানালা দরজা ছোট হয়ে গেছে এবং অ্যালুমিনিয়ামের আর কাচের করার জন্য অর্ধেক খোলা যায়, ফুল খোলা যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে নির্মাণ সামগ্রী অনেকগুলো কিন্তু আছে, কোনগুলোতে হিট বেশি রিটেইন করে সেসবও বিষয়ে গবেষণা করা দরকার আছে। অলরেডি মার্কেটেও এটা অনেক কিছু পাওয়া যায়। দরজা জানালা অনেক সময় হিট আসে, হিট আসতে পারে না, অন্য দেশে আপনি জানেন সাউন্ডও আসে না সেটা। এরপরে আছে স্কুলের চত্বর কেমন হওয়া উচিত, ইফেক্টটা কমানোর জন্য সবুজায়ন হওয়া দরকার। যেমন আমি নিজে যখন সচিব ছিলাম তখন চিঠি দিয়েছি, কিন্তু বলা হয়েছে যে গ্রিন বাউন্ডারি, আমি কিন্তু কোনো সময় অনুমোদন দেয়নি বাউন্ডারি করার, বলেছি গ্রিন বাউন্ডারি, তারের একটা জালি মতো দিয়ে লতা লাগালে গ্রিন বাউন্ডারি হলে ইফেক্ট কমবে, গাছ লাগালেও ডেফিনেটলি হবে। আর আমাদের মনে হয় আরেকটা জিনিসে যাওয়া উচিত, ছাদ থাকলে ছাদে প্রচুর তাপ অ্যাবজর্ব করে, ভীষণ গরম হয় আমাদের বেশিরভাগ প্রাইমারি একতলা বা দোতলা। তো আমি কিন্তু জার্মানিতে দেখেছি ওদের দেশে শীত, এই জন্য ওরা এমনি ভবনের, ফ্রাঙ্কফুর্টেও আছে, বার্লিনেও আছে, ছাদের উপরে মসের একটা লেয়ার তৈরি করে। আমি নিজে উঠে তারপরে কথা বলেছি, তো ওরকম কেন, যাতে নিচে শীত না যেতে পারে। আমাদের সেরকম ছাদের উপরে যদি আমরা সোলার প্যানেলও দিই তাহলে কিন্তু এটা তাপটা ডিরেক্ট পড়বে না, তাপ অ্যাবজর্পশন কম হবে। কিংবা আর একটা জিনিস আগামীতে আরও গবেষণা করতে হবে, এখনই আছে তো এক্সপেন্সিভ বেশি হয়, যেমন সূর্যালোর থেকে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু হিট ওয়েভ এটা তো আলাদা ওয়েভ লেংথ, কিন্তু হিটের যেটা আমাদের গরম করে যেটা, সেটার অ্যাবজর্ব করে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। এই দিকেও কিন্তু মনোযোগ দিয়ে অনেক কিছু করা সম্ভব। এরপরে আছে, আমি আসছি শেখা এবং শেখানোর ব্যাপারে। আমাদের একজন অভিভাবক, একজন শিক্ষক বলছে, যথার্থই বলছেন, আমি ওনাদের সাথে একমত, সকালে স্কুল শুরু করা যেতে পারে, হয়তো 1 ঘন্টা আগে ছেড়ে দেওয়া হলো, তাহলে টিচিং লার্নিংটা হ্যাম্পার হবে না। এরপরে অনলাইনে লেখাপড়া বিকল্প করা যেতে পারে, তার কারণ আমরা সেটাই কথা, আমি নিজেও তো টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট, কিন্তু ইটস মাই আইডিয়া, আই হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইট
তো আমি চলে আসতে পারে, অনেকে মনিটর করে না। সুতরাং অনলাইনে লেখাপড়া আমাদের যদি আইসিটি পলিসি দেখি, আমার নিজের লেখা আছে, ইনপুট দেওয়া আছে, ওইটার ভিতরে সেটা বলা আছে এত সালের ভিতরে এতটা বাড়িতে কানেক্টিভিটি হবে, এত সালের ভিতরে এতটা, এবং হাই স্পিড ব্রডব্যান্ডের কানেক্টিভিটি হবে। এটা সেই জন্য সকল বাড়িতে আসলে কানেকশন হওয়া উচিত, এবং যারা যখনই শিক্ষার্থী হবে, এটা পলিসি হওয়া দরকার, তাদের বাড়িতে নেট থাকবে হাই স্পিড, স্কুলেও থাকবে, তাহলে অনলাইনে লেখাপড়ার কোনো অসুবিধা নাই। আমি থাকতে প্রাইমারি 6টা, সেকেন্ডারি 6টা, মাদ্রাসা 6টা বই কিন্তু ইবুক করা আছে। অনলাইনে লেখাপড়া করতে গেলে এটা যাতে সুবিধা হয়, কিন্তু পরে আর এগোয়নি, কেন করিনি আমি জানি না। অনলাইনে আরও কন্টেন্ট করতে হবে, বইয়ের ভিতরে বেশি কিছু থাকে না, সম্ভব হয় না, আরও কন্টেন্ট থাকা দরকার। ওই বইয়ের সাথে হাইপার লিঙ্ক থাকবে, সেখানে ঢুকে যাবে, উইকিপিডিয়া হোক, যেখানে হোক। এছাড়া শিক্ষার্থীদের আমি আগেই বলেছি, বাড়িতে নেট থাকবে, আর শেখা দরকার। গ্রামার না জানলে কিন্তু হয় না। গরম কেন হয়, কী জন্যে গরম হয়, কী জন্যে ঠান্ডা হয়, এটা কিভাবে কমানো যায় আরও জানা দরকার। মানে জনাব এখানে একটি কথা বলুন, যে গ্রামে গঞ্জে যে প্রাইমারি স্কুল বা ইদানিংকালে গড়ে উঠছে যে স্কুলগুলা, আপনি মনে করেন যে স্কুলগুলো পরিবেশ বান্ধব? আপনি কি মনে করেন এই পর্যায়ে এসে আপনি কি মনে করেন নতুন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ওয়েল ডিজাইন, পরিবেশ বান্ধব? কিন্তু আপনারা জানেন একসময় ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আমরা যে স্কুল করেছিলাম সেটা খুব অল্প জায়গায়, কয়েক শতাংশের উপরে, যে কারণে কিন্তু স্কুলে প্রাইমারিতে 8 করা যাচ্ছে না টেকনিক্যাল কারণে। সেই সময় করা হয়েছে, সেই সময় যারা করেছে এটা ঠিক হয়নি। কিন্তু সেই সময় একটা কারণ তারা অজুহাত দেখিয়েছে, সেটা হচ্ছে আমাদের যখন পাকিস্তান হয়েছে তখন মাত্র 12টা শিশু স্কুলে যেত, যখন বাংলাদেশ হয়েছে 20টা, এখন 98 জন, অর্থাৎ প্রতিবন্ধী ছাড়া সবাই স্কুলে যায়। সবাইকে অ্যাকোমোডেট করার জন্য এরকম করা হয়েছে। তবে আমাদের চিন্তা করতে হবে, আগামীতে আরও বাচ্চা কম হবে। এখন আমি দেখেছি আমাদের সময় প্রায় 38 লাখ হতো, এখন আরও কমছে বাচ্চা। কমার জন্য আমাদের স্কুলও কম লাগবে। এগুলো কিন্তু এক জায়গায় কারণটা কি আপনি কি মনে করেন? বাচ্চা, আমাদের তো ফার্টিলিটি রেট কমছে, এটা একটা কারণ। দ্বিতীয়, ধন্যবাদ। একজন দর্শক টেলিফোনে আছে। দর্শক, আপনার পরিচিতি বললেন, সংক্ষেপে প্রশ্নটি। শুভরাত্রি আপনাকে। হ্যালো, শুভরাত্রি। জি বলুন। অনেকক্ষণ ধরে আপনাদের আলোচনা শুনছিলাম, অনেক প্রাণবন্ত আলোচনা। এখানে আমাদের মাঝে আমাদের সাবেক সচিব মহোদয় আছেন। আমার বিনীত জিজ্ঞাসা, যে আমাদের যেখানে সরকার হিট অ্যালার্ট জারি করে রেখেছেন, তারপরে আমাদের তাপমাত্রার কি এমন উন্নতি হলো যে আমাদের স্কুলগুলো খোলা হলো? এটা আমার প্রথম জিজ্ঞাসা। আমরা দ্বিতীয়ত, আমরা খুব পার্শিয়ালি স্কুল 3 দিন বন্ধ রাখছি, আবার খুলছি। মানে কি পরিস্থিতির উন্নয়ন হলো যার জন্য আমাকে স্কুল খোলার মতন সিদ্ধান্তে যেতে হলো? ধন্যবাদ। এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি, সাদাত আলী সংক্ষেপে বলবেন। অর্থাৎ 2 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, যেটা হাইকোর্টের নির্দেশ আছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো চ্যালেঞ্জে যাচ্ছে না। আপনি মনে করেন যে 2 তারিখ পর্যন্ত বন্ধ করলেই যদি পরিবেশ এমনই থাকে, হিট অ্যালার্ট, যেটা দর্শক বলেছেন, হিট অ্যালার্ট যদি এরকম বলবৎ থাকে, তাহলে কি স্কুল খোলা কি সঠিক হবে? অর্থাৎ কি বলবেন আপনি? আমি আপনাদেরকে ফ্রেন্ডলি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, বিশেষ করে আমি যেহেতু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রায় 29,000 গার্ডিয়ানদের সাথে মিশে আছি। আমি আইডিয়াল স্কুলের 29,000 গার্ডিয়ান আছে, যারা প্রত্যেকেই চাচ্ছে যে আসলে স্কুলটি বন্ধ হোক, এবং বন্ধ দেওয়াতে আলহামদুলিল্লাহ বলছেন। তো এটা যদি তাপমাত্রা এরকম থাকে, তাহলে হয়তো এই বন্ধের পরিমাণটা বাড়ানো উচিত। আর এইখানে যে মাইনাস পয়েন্টটা হচ্ছে যে ক্লাস করতে পারছে না, সেক্ষেত্রে আমরা অনলাইনে যেতে পারি। কারণ আমাদের স্কুলগুলো, যে আইডিয়াল, বিকর্ণেসা, মণিপুর, এই স্কুলগুলো সাধারণত মর্নিং এবং আপনাদের গুলো অনলাইনে করতে পারবে, কিন্তু গ্রামগঞ্জে হাজার হাজার ছেলে মেয়ে স্কুল আছে, সেখানে কি হবে? না, সেই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত নেই? করোনাকালীন সময়ে অনলাইনে আসলে চালু করা হয়েছিল। আমি দেখেছি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলগুলো সেই সাপোর্ট দিয়েছে। ধন্যবাদ আপনাকে। হারুন রশিদ, আপনি বলুন। জি, তো আলহামদুলিল্লাহ, এই যে ডিসক্রিমিনেশন কিন্তু আমরা লক্ষ্য করছি, যে উনি বলছেন অনলাইনে, কিন্তু গ্রামে গঞ্জে আসলে স্কুলগুলো আছে, সেখানে কি হবে? আমি প্রথমে একটা বলি যে অভিভাবকরা যে আলহামদুলিল্লাহ বলছেন, এটা তো কেন বলছেন এটা আমাদের বুঝতে হবে। যে তাদের বাচ্চাদের তো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না, তো
তো মৃত্যুর মুখে কোথায় ঠেলেন? স্কুলে। অর্থাৎ স্কুলগুলোর পরিবেশ এমন যে যেখানে এই গরমে তারা ক্লাস করতে পারে না, অর্থাৎ ওগুলো এই গরমে তারা কিভাবে ক্লাস করবে, কিভাবে বসবে সে উপযোগী করে তৈরি করা হয়নি, মাথায় এই চিন্তা কখনোই ছিল না। কারণটা কি হারুন রশিদ, আপনি বলুন তো। আমি তো একটু আগেই বলেছি আপনাকে, এই যে বৈষম্য, আপনি বৈষম্যের জায়গাটা খুব প্রকট। আমাদের প্রাইমারি স্কুল একরকম, শহরের স্কুল একরকম, মানে আরও তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে নানা ধরনের স্ট্রাকচারে তৈরি হচ্ছে। মাদ্রাসার কথাই বলুন, মাদ্রাসা এক ধরনের। এটাকে অবহেলা বলবেন আপনি? এটা আপনি সবটাই তো আর পরিকল্পনাহীনতা বলবেন। আমি হয় কি, এগুলো হচ্ছে যে আপনি বাপে খেদানো মায়ে তাড়ানোর মতো আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন সময় দেখা হয়েছে। অর্থাৎ এটাকে একটি থার্ড সাবজেক্ট ছিল না আমাদের, যে এটা তুমি নিলে কিছু নাম্বার যোগ হবে। শিক্ষা ব্যবস্থাটা ওভাবেই দেখা হয়েছে। আপনি বাজেটে হিসাব দেবেন যে এত কোটি টাকা দিয়েছে, কিন্তু কত অংশ দিচ্ছেন আপনি, কত অংশ দিচ্ছেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যতই বলি যে শিক্ষার জন্য, শিক্ষা হচ্ছে আমাদের মানব উন্নয়নের সবচেয়ে বড় কাঠি, বড় চাবিকাঠি, এই শিশুরাই জাতির ভবিষ্যৎ। আসলে ভবিষ্যৎ আমরা হয়ে বসে আছি, আমরাই মনে করি ভবিষ্যৎ। আপনি শিশুদের প্রতি তো নির্মম আচরণ করেন, যারা সবচেয়ে গুরুত্ব পাওয়ার দরকার তাদের স্ট্রাকচারগুলো দেখেন। আর আমি আপনাকে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিশুরা জাতির জন্য, তারা কোনখানে বসে ক্লাস করেন, আর সবচেয়ে আর যারা পলিসি মেকার তারা কোথায় বসে ক্লাস করেন। একটু লজ্জা হওয়া উচিত তো ভাই। আমি বারবার বলি আর আপনি অন্য জায়গায় যান, যে এটা তো সোসাইটিটা ডিসক্রিমিনেশন। অর্থাৎ যে সোসাইটি শিশুদের জন্য কল্যাণকর জিনিস সবচেয়ে বেশি না দেয়, সেটি একটি খারাপ সোসাইটি। আমরা এই সোসাইটিতে যারা ভালো শীতকালে আমাদের শিশুদেরকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, অর্থাৎ সুযোগ সুবিধা কেন দেওয়া হচ্ছে না? কয়েকটি কারণে। একটা হচ্ছে যে আমরা এভাবেই গড়ে উঠেছি। আমরা মনে করি যে মানে আমাদের সোসাইটিতে নারী এবং শিশু সবচেয়ে ভালনারেবল, এটা আমরা বছর পর বছর ধরে বলছি। মানে এটা কিন্তু মুখে বলে এখানে আলোচনা করি, কিন্তু আপনি দেখবেন আপনার আমার মানসিকতাই হচ্ছে রাস্তায় একটা বাচ্চা দেখলে এই স্যার, এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের মানসিকতা। মানে ইন্টারেস্টিং। আপনি কি বলতে চেয়েছেন যারা নীতি নির্ধারণ করে তাদের বাচ্চা কাচ্চা পড়ে না বলেই এমন? অর্থাৎ এটা একটা বিষয়, মানে এটা একটা বিষয় আছে, কিন্তু বিষয়টা পুরোটা সেরকম না। মানে তাদের বাচ্চারা যে এখনই তো জন্মের পরে যে দেশের বাইরে সবাই চলে যায়, বিষয়টা কিন্তু তা না, একটা পর্যায়ে যায়। কিন্তু এটা হচ্ছে জাতিগত হিসেবে আমাদের একটা মানসিকতা। আমি যখন মনে করি, আপনি ধরেন আমি যখন একটা পজিশনে বসে যাই, তখন আমার এই চেয়ারটাকে আরো কিভাবে ফুলেল সুশোভিত করব, আমি সেদিকে থাকি। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে যে আমি জাতির জন্য চিন্তা করব, বাচ্চাদের জন্য চিন্তা করব, শিশু বান্ধব সোসাইটি করব, এটা আমার মাথায় থাকে না। এটা ন্যাশনাল পলিসির বিষয়, ন্যাশনালি এই বিষয়গুলোকে ডিসাইড করতে হবে। স্যার এখানে আছেন, বারবারই বলছিলাম স্যার কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন করোনার সময় যে প্রসঙ্গটা আসলো, আমরা যদি অনলাইন ক্লাসটা চালু হলো, তখন কিন্তু ইবুকটা শুরু হলো করোনার সময়। শেষ করি, সেই সেগুলো কন্টিনিউ করা হলো না কেন? করোনা কি আর আসতে পারে না? সেটা যদি আমরা ঠিক মতো করতাম, এখন তো অনলাইনে ক্লাস নিতে পারতাম। ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। আপনি 10 সেকেন্ডে যদি একটু সাজেশন দিতে পারেন যে কি করণীয়। আরো বাদ বাকিটা হচ্ছে, আমাদের একজন শিক্ষক প্রশ্ন করেছেন, আমি বলবো যে সকালে ক্লাস করা এটা বিকল্প, অনলাইনে ক্লাস করা বিকল্প, সার্ভাইভাল কোর্স করানো দরকার শিক্ষার্থীদের উভয়কে, এবং কাপড় চোপড় কি হালকা কাপড় চোপড় ব্যবহার করে সেটা। ফুডের কথা বলেছেন, লাইফ স্টাইলের বিষয়। ধন্যবাদ আপনাদের তিনজনকে, সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।